একটু কল্পনা করুন তো, এমন একজনের কথা যে তার পুরো জীবন, মানে তার অস্থিমজ্জা, তার অহংকার সব কিছু ঢেলে দিয়েছে একটা নির্দিষ্ট ধর্ম আর জাতপাতকে রক্ষা করার জন্য। সে মনে করে এটাই তার সবচেয়ে বড় পরিচয়। কিন্তু হঠাৎ একদিন সকালে সে জানতে পারল সে আসলে ওই ধর্মের মানুষই নয়। ও, একদম পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা। ঠিক তাই, তার পুরো জন্মবৃত্তান্তই একটা মিথ্যে। ঠিক এই রকম একটা মানসিক ভূমিকম্পের ওপর দাঁড়িয়ে আছে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যিক উপন্যাস গোড়া। একদম। আর এই মানসিক ভূমিকম্পটা কিন্তু শুধু ওই একজন ব্যক্তির নয়, হ্যাঁ, এটা আসলে তৎকালীন পুরো ভারতবর্ষের আত্মপরিচয় সংকটের একটা বিরাট রূপক। মানে 1907 থেকে 1909 সাল পর্যন্ত প্রবাসী পত্রিকায় এটা ধারাবাহিকভাবে বের হয়। তারপর 1910 সালে যখন বই আকারে আসে, তখন তা আক্ষরিক অর্থেই সমাজের একেবারে মূলে গিয়ে আঘাত করেছিল। আর আমাদের আজকের এই ডিপ ডাইভের মূল উদ্দেশ্য ঠিক এটাই। আমাদের সামনে থাকা প্রবন্ধ, গবেষণাপত্র আর মূল উপন্যাসের নোট থেকে আজ আমরা গোড়ার ঠিক সেই গভীরে ডুব দেব। দারুণ একটা বিষয়। কারণ সাধারণত গোড়া নিয়ে কথা বললেই সবার আগে আসে পরাধীন ভারতবর্ষ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, তাই না? হ্যাঁ, জাতীয়তাবাদের কথাটাই বেশি ফোকাস পায়। কিন্তু আজকের আলোচনায় আমরা রাজনীতির এই চকচকে চাদরটা একেবারে সরিয়ে ফেলতে চাই। রাজনীতি ছাড়াও ধর্ম, সমাজ ব্যবস্থা, দর্শন আর নারী মুক্তির মতো যে বিশাল বিষয়গুলো লুকিয়ে আছে, আমরা আজ সেগুলোর ব্যবচ্ছেদ করব। এই দৃষ্টিকোণ থেকে দেখাটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ গোড়া আসলে শুধু একটা পলিটিক্যাল নভেল নয়, এটা একটা জাতির আত্মানুসন্ধানের গল্প, ভারতবর্ষের আসল রূপ খোঁজার চেষ্টা, যেখানে লড়াইটা শুধু বাইরের ব্রিটিশ শাসকদের সাথে নয়, নিজেদের ভেতরের লড়াই, তাই তো? ঠিক। সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইটা চলছে নিজেদের ভেতরের কুসংস্কার, অন্ধবিশ্বাস আর সংকীর্ণতার সাথে। রাজনীতির চেয়ে অনেক বেশি জটিল ছিল তৎকালীন হিন্দু সমাজ আর নব্য ব্রাহ্ম সমাজের মনস্তাত্ত্বিক সংঘাত। হ্যাঁ, আর এই ধর্মের সংঘাত নিয়ে সোর্সগুলো পড়তে গিয়ে আমার মাথায় একটা উপমা আসছিল। শুনলে হয়তো একটু অন্যরকম লাগবে। বলুন না। 19বিংশ শতাব্দীর শেষ ভাগের এই ধর্মের লড়াইটা অনেকটা আধুনিক যুগের দুটো বিপক্ষ ফুটবল দলের অন্ধ সমর্থকদের মতো মনে হয়। হ্যাঁ, দারুণ বলেছেন। তাই না? দল মাঠে কেমন খেলছে বা স্পোর্টসম্যানশিপ আছে কিনা, তার চেয়ে কে কোন দলের জার্সি পরেছে বা স্লোগান দিচ্ছে সেটাই যেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উপমাটা ওই সময়ের সামাজিক আবহের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় কিন্তু। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো রবীন্দ্রনাথ কিভাবে চরিত্রগুলোর মাধ্যমে এই অন্ধত্বের তীব্র সমালোচনা করেছেন। ধরুন, হিন্দু সমাজের রক্ষণশীলতার প্রতীক হিসেবে থাকা হরিমোহিনী চরিত্রটির কথা যদি ধরা যায়। হ্যাঁ, হরিমোহিনী। তার জীবনের অতীতটা হয়তো করুণ, কিন্তু তিনি যখন আচার বিচার আর এই ছোঁয়াছুঁয়ি নিয়ে অন্ধভাবে মেতে ওঠেন, তখন তো তার ভেতরের মানবতা বা স্নেহবোধ পুরোপুরি ঢাকা পড়ে যায়। ঠিক তাই। তিনি সুচরিতাকে তার খাদ্যাভ্যাস বা রীতিনীতির জন্য যেভাবে মানসিকভাবে নির্যাতন করেন, তা তো সেই ধর্মের অন্ধত্বেরই বহিঃপ্রকাশ। কিন্তু একই সাথে রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম সমাজকেও ছেলে কথা বলেননি। বরদা সুন্দরী চরিত্রটার কথাই যদি ধরি, একদম। তিনি ব্রাহ্ম সমাজের, কিন্তু তার আধুনিকতা তো একেবারে মেকি। সাহেবদের বা ব্রিটিশ ম্যাজিস্ট্রেটদের খুশি করার জন্য তার যে আপ্রাণ চেষ্টা, নিজেকে এলিট প্রমাণের যে মোহ, সেটা তো আরেক ধরনের অন্ধত্ব। ঠিক। আর এখানেই একটা বড় প্রশ্ন জাগে। রবীন্দ্রনাথ নিজে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান, একেবারে নবপ্রতিষ্ঠিত আর প্রভাবশালী ব্রাহ্ম পরিবারের একজন হয়েও কিভাবে নিজের সমাজের এত নির্মম সমালোচনা করলেন? হ্যাঁ, কারণ স্রষ্টার কাছে হিন্দু বা ব্রাহ্ম দলের জার্সিটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষ। তিনি কোনো পক্ষেরই প্রোপাগ্যান্ডা ছড়াননি। তাহলে এই দুই অন্ধত্বের বাইরে গিয়ে রবীন্দ্রনাথের নিজের দর্শনটা আসলে কি ছিল? তিনি কি পুরোটাই শুধু সমালোচনা করে গেছেন, নাকি কোনো সমাধানও দিয়েছেন? সমাধানের জায়গাটা কিন্তু তিনি তৈরি করেছেন পরেশবাবু চরিত্রের মাধ্যমে। ও আচ্ছা, পরেশবাবু। হ্যাঁ, পরেশবাবু ব্রাহ্ম সমাজের মানুষ হয়েও ওই দলবদ্ধতার ঊর্ধ্বে। তিনি আচার সর্বস্ব ধর্মের বদলে প্রকৃত আধ্যাত্মিকতা বা শাশ্বত মানব ধর্মের প্রতিনিধিত্ব করেন। তার কাছে ঈশ্বরের আরাধনা কোনো সোশ্যাল ক্লাবের মেম্বারশিপ নয়, বরং তা অন্তরের উপলব্ধি।
হরিমোহিনী বা বরদা সুন্দরী যখন নিজ নিজ অহংকারে মত্ত, তখন পরেশবাবুর এই নীরব দর্শনের কাছে তাদের আস্ফালন খুব তুচ্ছ মনে হয়, তাই না? একদম ঠিক। কিন্তু এই জায়গাটা আমার একটা খটকা লেগেছে। পরেশবাবু তো খুব শান্ত একজন মানুষ, অন্যদিকে উপন্যাসের মূল চরিত্র গোরা একেবারে এর উল্টো। টকবগে তরুণ। হ্যাঁ, এবং অমোঘভাবে হিন্দু। গোরার মতো এত উচ্চ শিক্ষিত বুদ্ধিমান একজন তরুণ কেন প্রথম দিকে হিন্দু সমাজের সমস্ত কুসংস্কার মানে অস্পৃশ্যতার মতো জঘন্য বিষয়গুলোকেও অন্ধের মতো সমর্থন করে? প্রশ্নটা লজিক্যাল। এটা কি একটু খোঁড়া যুক্তি হয়ে গেল না? একজন শিক্ষিত মানুষ শুধু জেদের বসে অস্পৃশ্যতাকে সমর্থন করবে? এটা তো এক ধরনের টক্সিক ন্যাশনালিজম। রবীন্দ্রনাথ কি এটাকে জাস্টিফাই করেছেন? না না, জাস্টিফাই করেননি, বরং তিনি এর পেছনের মনস্তাত্ত্বিক মেকানিজমটা তুলে ধরেছেন। গোরার কাছে হিন্দু সমাজের এই নিয়মকানুনগুলো কোনো সাধারণ ধর্মীয় গোড়ামি ছিল না। তাহলে কি ছিল? এটা ছিল একটা ডিফেন্স মেকানিজম, একটা আত্মরক্ষার ঢাল। গোরা মনে করত ব্রিটিশরা শুধু রাষ্ট্র ক্ষমতা দখল করেনি, তারা ভারতবর্ষের সংস্কৃতি এবং আত্মপরিচয়কেও ধ্বংস করতে চাইছে। ও আইসি। এই আগ্রাসনের মুখে পড়ে গোরা একটা অদ্ভুত জেদ ধরেছিল। মানে ব্যাপারটা এমন দাঁড়ালো যে বাইরের শত্রুর হাত থেকে নিজের ঘর বাঁচাতে গিয়ে সে দরজায় এমন তালা দিল যে ভেতরের মানুষের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। চমৎকার বলেছেন, ঠিক তাই। গোরার যুক্তি ছিল আমাদের সমাজ ভালো হোক বা মন্দ, এটা আমাদের নিজস্ব। পাশ্চাত্যের মাপকাঠিতে নিজের দেশের বিচার করাটাই তার কাছে মানসিক দাসত্ব মনে হতো। তাই সে জোর করে সমাজের সমস্ত পচনশীল রীতিনীতিকেও নিজের ঘাড়ে তুলে নিয়েছিল। কিন্তু এই তত্ত্ব তো শুধু বইয়ের পাতায় বা কলকাতার ড্রয়িং রুমে বসে তর্ক করার জন্য ঠিক আছে। বাস্তব দুনিয়ায় তো এর কোনো ভিত্তি নেই, তাই না? আর ঠিক সেখানেই রবীন্দ্রনাথ সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছেন। চরঘোষপুর গ্রামের ঘটনাটা। হ্যাঁ, গোরা যখন কলকাতা ছেড়ে সাধারণ গ্রামে যায় তখন সে বাস্তব ভারতবর্ষের চেহারাটা দেখতে পায়। সেখানে সে দেখে যে সাধারণ হিন্দু মুসলমান কৃষকরা নীলকুঠির ব্রিটিশ সাহেবের নির্মম অন্যায়ের শিকার হচ্ছে। তাদের ঘরে খাবার নেই, বিচার নেই। চরঘোষপুরের এই দৃশ্যটা কিন্তু উপন্যাসের একটা বিশাল টার্নিং পয়েন্ট। মানে যে গোরা সারাজীবন জাতপাতের কথা বলেছে, সে যখন দেখল গ্রামের একজন কৃষককে পুলিশ অন্যায়ভাবে মারধর করছে, তখন কিন্তু সে আর শাস্ত্রের দোহাই দেয়নি। একদম না, সে তো সরাসরি প্রতিবাদ করল। হ্যাঁ, এবং সে শুধু নীরবে দাঁড়িয়ে দেখেনি, সেই নির্যাতিত মানুষের হয়ে ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের সাথে লড়তে গিয়ে জেলে পর্যন্ত গেছে। মানে তার শাস্ত্রীয় গোড়ামি আর ধোপে টিকল না। ঠিক বলেছেন। সে বুঝতে শুরু করে যে উপবাস করে বা অন্য জাতের ছোঁয়া এড়িয়ে চলে সে হয়তো একজন নিখুঁত হিন্দু হতে পারে। কিন্তু এই নিপীড়িত মানুষগুলোর কোনো কাজে সে আসতে পারছে না। একদম। মানুষের প্রতি তার অন্তরের যে স্বাভাবিক ভালোবাসা, সেটাই তার আরোপিত তত্ত্বের অহংকারকে ভেঙে চুরমার করে দেয়। আচ্ছা, চরঘোষপুরে কৃষকদের উপর অত্যাচার দেখে গোড়ার অহংকার ধাক্কা খেল ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই একই রকম নীরব অত্যাচার কিন্তু তার নিজের সমাজের ভেতরেও চলছিল। হ্যাঁ, অন্দরমহলে। ঠিক। আর সেই জাতাকলে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছিল নারীরা। কারণ সমাজ, ধর্ম বা রাজনীতির এই যে এত বড় বড় তর্ক, এগুলো পুরুষরা বাইরের জগতে করত, কিন্তু প্রথা আর গোড়ামির চূড়ান্ত বোঝাটা বইতে হতো নারীদের। সেই যুগে নারী যেন নিজের কোনো সত্তা নিয়ে জন্মাতো না, সে ছিল কেবল সমাজে চাপিয়ে দেওয়ার নিয়মের একটা আধার। অথচ এই উপন্যাসের নারী চরিত্রগুলোকে দেখলে মনে হয় রবীন্দ্রনাথ যেন একটা বিস্ফোরণ ঘটিয়েছেন। আমি বিশেষ করে আনন্দময়ী চরিত্রটির কথা বলতে চাই। অনবদ্য একটা চরিত্র। এই চরিত্রটি আবিষ্কার করা আমার কাছে আক্ষরিক অর্থেই যে একটা আহা মুহূর্ত। বাইরে থেকে দেখলে মনে হয় একজন অতি সাধারণ শান্ত হিন্দু মা, কিন্তু তার অতীত আর বর্তমানের রূপান্তরটা ভাবলে গায়ে কাটা দেয়। আনন্দময়ীর চরিত্রের বিবর্তনটা মনস্তাত্ত্বিক দিক থেকে অভাবনীয়। সোর্সগুলো আমাদের জানায় ছোটবেলায় তিনি অত্যন্ত আচারনিষ্ঠ ছিলেন। হ্যাঁ, শিব পূজা ছাড়া কিচ্ছু বুঝতেন না। ঠিক। কিন্তু আইরিশ বংশোদ্ভূত এক অনাথ শিশু, যাকে আমরা গোড়া হিসাবে জানি, তাকে কোলে তুলে নেওয়ার পর তিনি মুহূর্তের মধ্যে বদলে যান। মানে মাতৃত্বের কাছে, মানবতার কাছে তার সমস্ত ধর্মীয় পরিচয় তুচ্ছ হয়ে যায়। একদম। এর জন্য তাকে তো নিজের স্বামীর কাছেও অপদস্থ হতে হয়েছে। গোড়ার পালক পিতা কৃষ্ণদয়াল যখন ভয় পাচ্ছিলেন
যে খ্রিস্টানের বাচ্চাকে বাড়িতে রাখলে জাত চলে যাবে, সমাজ একঘরে করবে। হ্যাঁ, তখন আনন্দময়ী কিন্তু এক চুলো সরে আসেননি। তিনি হাসি মুখে সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করেছেন। আনন্দময়ীর কাছে জাত নেই, ধর্ম নেই, আছে শুধু অবারিত স্নেহ। সত্যি, এটা তৎকালীন সমাজের যে কোনো রাজনৈতিক বিদ্রোহের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। আর আনন্দময়ী যদি নীরব বিদ্রোহ হন, তবে তরুণ প্রজন্মের ললিতা চরিত্রটি হলো এক জ্বলন্ত অগ্নুৎপাত। হ্যাঁ, ললিতা চরিত্রটা ভীষণ ডাইনামিক। সুচরিতার সাথে তার বৈপরীত্যটা খেয়াল করার মতো। সুচরিতা ধীর স্থির, কিন্তু ললিতার ভেতর যেন সারাক্ষণ একটা আগুন জ্বলছে। ওই স্টিমারে ভ্রমণের ঘটনাটা একটু বলুন না। ললিতার স্টিমার ভ্রমণের ঘটনাটা তৎকালীন সমাজের প্রেক্ষাপটে শুধু একটা ভ্রমণ ছিল না, সেটা ছিল পুরুষতান্ত্রিক সমাজের মুখে একটা সজোর চর। একদম। সমাজ কি বলবে, লোকে কি অপবাদ দেবে, এই সমস্ত ভয়কে ললিতা তুড়ি মেরে উড়িয়ে দেয়। একবার ভাবুন, সেই যুগের প্রেক্ষাপটে একজন অবিবাহিতা তরুণী পরিবারের অন্য কোনো অভিভাবক ছাড়া শুধুমাত্র বিনয়ের সাথে স্টিমারে ভ্রমণ করছে। আজকের দিনে এটা খুব স্বাভাবিক মনে হলেও তখনের শাস্তি ছিল সমাজচ্যুতি। হ্যাঁ, ললিতা জানতো যে তাকে সমাজ কতটা আক্রমণ করবে, তবু সে পিছু হটেনি। কারণ তার সাহসের পেছনে কাজ করেছিল অন্যায়ের প্রতি তীব্র ঘৃণা। বিনয় ও ললিতার সম্পর্ক কিভাবে সমাজের শক্ত প্রাচীর ভেঙে দেয় তা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আর নারী চরিত্রদের এই শেকল ভাঙার সাহস থেকেই আমরা উপন্যাসের সবচেয়ে বড় শেকল ভাঙা জায়গায় পৌঁছাই, মানে গোড়ার নিজের জীবনের পরম সত্যটা সামনে আসা। ক্লাইম্যাক্স। হ্যাঁ, সাহিত্যের ইতিহাসে এর চেয়ে বড় কোনো ক্লাইম্যাক্স বা প্লট টুইস্ট আছে বলে আমার মনে হয় না। যে গোড়া সারা জীবন অন্য জাতের ছোঁয়া লাগলে স্নান করে শুদ্ধ হয়েছে, যে দেশের প্রতিটা কুসংস্কারকে হিন্দুত্বের অহংকার হিসেবে বুকে লালন করেছে, সে হঠাৎ জানতে পারল তার জন্ম এক আইরিশ পরিবারে। হ্যাঁ, সিপাহী বিদ্রোহের সময় তার মা তাকে আনন্দময়ীর কাছে রেখে মারা যায়। এই সত্যটা জানার পর গোড়ার অবস্থাটা ভাবুন। এটা তো শুধু একটা তথ্য নয়, এটা তার সারা জীবনের বিশ্বাসের একটা নির্মম অপমৃত্যু। একদম তাই। প্রথম ধাক্কায় গোড়ার মনে হয়েছিল তার পায়ের তলার মাটিটা চিরতরে সরে গেছে। তার মনে হলো তার কোনো অতীত নেই, পরিবার নেই, সমাজ নেই। মানে একটা চরম মনস্তাত্ত্বিক শূন্যতা। হ্যাঁ, এতকাল সে নিজেকে যে পরিচয়ের আড়ালে সবচেয়ে নিরাপদ মনে করত, সেই পরিচয়টাই তো আর নেই। এটাকে একটা ট্র্যাজেডি মনে হতে পারে, কিন্তু রবীন্দ্রনাথ তো এটাকে ট্র্যাজেডি হিসেবে শেষ করেননি। শূন্যতা থেকে উত্তরণটা কিভাবে ঘটল? এখানেই রবীন্দ্রনাথের দর্শনের সবচেয়ে বড় জয়। গোড়ার এই পতন আসলে কোনো পতন ছিল না, এটি ছিল তার সত্যিকারের মুক্তি। মুক্তি? হ্যাঁ, এত বছর ধরে সে সমাজ আর জাতপাতের যে অদৃশ্য কারাগারে নিজেকে বন্দি করে রেখেছিল, সেই দেয়াল মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝতে পারে ওই খাঁচাটাই আসলে একটা বিভ্রম ছিল। ও, তার মানে হঠাৎ করেই তার আর কোনো ভয় রইল না। জাত যাওয়ার ভয়, সমাজচ্যুত হওয়ার ভয়, সব এক নিমেষে গায়েব। ঠিক ধরেছেন। গোরা বুঝতে পারে যে তার আর কোনো নির্দিষ্ট ধর্ম নেই, জাত নেই। মুক্তির এই অভাবনীয় আনন্দ নিয়ে সে ছুটে যায় পরেশবাবুর কাছে। গিয়ে সে বলে, আজ আমি ভারতবর্ষীয়। আমার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সকলেরই আজ কোনো বিরোধ নেই। কি অসাধারণ একটা লাইন! মানে এই একটি বাক্যের মাধ্যমে গোড়া এক ঝটকায় সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে যায়। একদম। আর এই জায়গাটিতে এসেই উপন্যাসের রাজনীতি, ধর্ম এবং সমাজ সবকিছু মিলেমিশে এক শাশ্বত মানব ধর্মে পরিণত হয়। হ্যাঁ, আর এই উপলব্ধির পর সে কোথায় যায় জানেন তো? তার মা আনন্দময়ীর কাছে, তাই না? হ্যাঁ, উপন্যাসের এই চূড়ান্ত দৃশ্যটি গভীর আবেগের। গোরা আনন্দময়ীর পায়ের কাছে বসে বলে, মা, তুমি আমার ভারতবর্ষ। কারণ সে বুঝতে পারে তার এই মা কোনোদিন জাতপাতের বিচার করেননি। সমাজের শত কটূক্তি সহ্য করেও কেবল মানুষকে ভালোবেসেছেন। আনন্দময়ীর এই অখণ্ড রূপটির মাঝেই গোড়া তার সেই কাঙ্ক্ষিত ভারতবর্ষকে খুঁজে পায়। কি অবিশ্বাস্য একটা যাত্রা! সত্যি। আমাদের এতক্ষণের আলোচনা থেকে এটা খুব স্পষ্ট যে গোড়া শুধুমাত্র পরাধীন ভারতের রাজনৈতিক পটভূমির কোনো গল্প নয়। না, একেবারেই না। বরং এটি এমন এক ভারতবর্ষের গল্প যেখানে ধর্ম নিয়ে কোনো বিদ্বেষ নেই, জাতপাতের অহংকার নেই, আর নারীরা নিজেদের আত্মমর্যাদায় বলীয়ান হতে জানে।
এটিকে আমরা একটা উত্তরণের গল্প বলতে পারি। একটি মানুষের নিজের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে এসে এক বিশাল উন্মুক্ত বিশ্ব মানবে পরিণত হওয়ার গল্প। আলোচনার শুরুতে আমরা বলেছিলাম যে এই উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর যেন আমাদের সমাজের ব্যাধিগুলোর একটা নিখুঁত এক্সরে করে দিয়ে গেছেন। এবং বিস্ময়কর ব্যাপার হলো 1 শতাব্দীরও বেশি সময় আগে লেখা হলেও সেই এক্সরে রিপোর্টটা আজও আমাদের সমাজের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। আর ঠিক এই জায়গাটাতেই আমি আজকের মতো ডিপ ডাইভ শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। রবীন্দ্রনাথ 1910 সালে গোড়া লিখেছিলেন, কিন্তু একবার ভেবে দেখার মতো বিষয় হলো আজকের এই 21 শতকের আধুনিক সমাজেও কি আমরা প্রতিনিয়ত নিজেদের ধর্ম, জাত বা মতাদর্শের এক একটা ভুয়া পরিচয়ের ভেতরে বন্দি করে রাখছি না? একদম। আধুনিকতার মোড়কে আমরা কি আজও সেই দলের জার্সি পরার অন্ধত্ব নিয়েই মেতে নেই? আজকের দিনে দাঁড়িয়ে যদি কাউকে গোড়ার মতো ওই আয়নার সামনে দাঁড়াতে হয়, তবে সেই প্রতিবিম্বটা আসলে কেমন হবে? এটি সত্যি গভীরভাবে আত্মবিশ্লেষণ করার মতো একটি প্রশ্ন। এই প্রশ্নটাই আজকের জন্য তোলা থাক। আয়নার ভেতরে সেই প্রতিবিম্বটাকে চেনার এবং তার মুখোমুখি দাঁড়ানোর সাহসটুকু এবার আমাদের নিজেদের অর্জন করতে হবে।